আচ্ছা, 1433 সালের বছরের প্রথম মাস, প্রথম দিন, পয়লা বৈশাখ। উপস্থিত সকল গুণীজন এবং দর্শক মণ্ডলী, সবাইকে এই পয়লা বৈশাখের শুভেচ্ছা। যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভালোবাসা জানাই। আমি বিজ্ঞানের ছেলে, তো ইঞ্জিনিয়ার মানুষ, তো সাহিত্যের ব্যাপারটা কম জানি। আমি একজন ভূপর্যটক। আমি 7টা কন্টিনেন্ট ঘুরেছি, 5টা ওশেন ঘুরেছি। আর এইসব ঘোরার পরে উত্তর মেরু, দক্ষিণ মেরু দুটো আমি ঘুরেছি। এই ঘোরার পরে আমার একটু ইচ্ছা হয়েছিল যে এই মাধ্যাকর্ষণ বলের বাইরে মহাশূন্যে কি আছে একবার একটু দেখে আসি। ভার্জিন গ্যালাক্টিকে চেপে যাওয়ার একটু শখ হলো। তো 2014 সালে ওটা যাওয়ার কথা ছিল। তখন 56 টাইমস ওটা গেল, কিন্তু 57 টাইমে ক্র্যাশ করে গেল। তারপরে অবশ্য ওই 2021-এ ওরা আবার মহাকাশে গেছে, তা আমার আর যাওয়া হয়নি। তো এটা একটা আফসোস থেকে গেল এই জীবনে। তো আজকের যে বিষয়টা খুব জটিল নয়, সহজ বিষয়। এই যে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? জ্যোতির্বিজ্ঞান মানে যে বিজ্ঞান আমাদের গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহকে আইডেন্টিফাই করে তার অবস্থান জানা, তার ক্রিয়াকলাপ জানা, এটা জ্যোতির্বিজ্ঞানের কাজ। তাকেই বলে জ্যোতির্বিজ্ঞান। আর একটা জিনিস হলো, অনুভূতির দ্বারা যাহা জানা যায় তাই জ্ঞান। এই জ্ঞান, এই সাহিত্য, এই সিনেমা, সাহিত্য, গান, কবিতা, এখানেও সেই জ্ঞানের ব্যাপার। জ্ঞানের পরিধি যার যত বেশি, সে তত বেশি দূর পর্যন্ত দেখতে পায়। একজন জ্যোতির্বিজ্ঞানী, এই যেমন আমরা খালি চোখে কিছু দূর দেখতে পাই, তারপরে আর দেখতে পাই না, তখন মেশিন দরকার। আমিও এই মহাকাশকে দেখার জন্য বাড়িতে একটা টেলিস্কোপ কিনেছিলাম 15 বছর আগে, পাওয়ারফুল টেলিস্কোপ। আমি ওই চাঁদের গর্তগুলো দেখতে পাই, শনির বলয় দেখতে পাই, এই বৃহস্পতির উপগ্রহ দেখতে পাই, মানে মহাকাশের বহুদূর পর্যন্ত দেখতে পাই। কারণ এই প্ল্যানেটটাকে তো বিভিন্ন দিক থেকে ঘুরে 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 দেখেছি। এবারে মহাকাশে কি আছে তা দেখার ইচ্ছা এমনিতে জাগে। তা ওই আমাদের এই যে ব্রহ্মাণ্ড, 13.8 বিলিয়ন বছর আগে মহাজাগতিক বিস্ফোরণের ফলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল, কসমিক ইনফ্লেমেশনে। এটা তখন 10⁻32 ডিগ্রি কেলভিন তাপমাত্রা তৈরি হয়েছিল। সেই যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডকে তো আজও এক্সপ্যান্ড করে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কোন দিকে বাড়ছে, কত দূর বাড়ছে তা তো আর দেখতে পাই না আমরা, কিন্তু ব্রহ্মাণ্ড তার পরিধি বাড়িয়েই যাচ্ছে। বয়সটা হয়েছে মানে 13.8 বিলিয়ন বছর। তা এই আমরা যে গ্যালাক্সির আন্ডারে আছি, মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা নক্ষত্র সূর্য, সূর্যের আন্ডারে আমাদের পৃথিবী। এই পৃথিবীর তার উপগ্রহ চাঁদ। এবারে এই যে সবাই একটা নিয়মে চলছে, একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নিয়মে চলছে। এবার এই যে আমরা
মানে মহাকাশে যত দূর পর্যন্ত দেখতে পাই, ওইরকম একজন সাহিত্যিক সে তার অন্তর্দৃষ্টি দিয়ে বহু দূর পর্যন্ত দেখতে পায়, এবং ওই যে দেখতে পায় যা তা দিয়ে সে সুন্দর সুন্দর লেখা লেখে। একজন কবিও তাই করে, অন্তর্দৃষ্টি তার এত দূর পর্যন্ত প্রসারিত যে অনেক কিছু দেখতে পায়, এবং সে সুন্দর সুন্দর কবিতা, গান এগুলো লেখে। তা সবই দূরদর্শিতা। তার জন্য মানে এই তিনটা জিনিসের সঙ্গে সম্পর্ক একটা, সেটা হলো এই দর্শন। একটা চাক্ষুষ মানে স্বচক্ষে যেটা মানুষ প্রত্যক্ষ করে, সেটা হলো ওই মহাকাশকে ওইভাবে দেখা। আর এই সিনেমা, সাহিত্য, ওই কবিতা, এইসবগুলো এগুলো অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। দুটোই জ্ঞানের পরিসর। তা আমি একজন পোলার উইনার, মেরু বিজয়ী। মানে আমি 2010-এ অ্যান্টার্কটিকায় যাই, ডিসেম্বরে। 2011-র অগাস্টে নর্থ পোল আর্কটিক ওশেনে যাই। অ্যান্টার্কটিকা যখন পৌঁছালাম, তখন ওখানে গিয়ে মনে হলো যেন আমি অন্য একটা প্ল্যানেটে চলে এসেছি। আমি যে এই পৃথিবীর মানুষ এবং এই পৃথিবীতেই আছি এটা ভুলে গেলাম। কারণ শুধুই তো বরফে সারা। একটা ল্যান্ড মাসের উপরে 4.5 থেকে 5 কিলোমিটার বরফের টিকটিক্স, শিল পেঙ্গুইনের বাস। আমরা বরফের পাহাড়ে হাইকিং করে ওই পেঙ্গুইন কলোনিতে গিয়ে ছবি তুললাম। ওরা কেউ ডিম নিয়ে বসে আছে, বাচ্চা নিয়ে বসে আছে, লক্ষ লক্ষ পেঙ্গুইন। শিল তো লক্ষ লক্ষ শিল লাইন দিয়ে বসে আছে সমুদ্রের পাশে। গোটা সমুদ্রটাই তো একদম সাদা। আমাদের জাহাজ MS ট্রাম ওই ফাঁকে 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 কেটে 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 এগিয়ে গেল। তো ওটা দেখে একটা অনুভূতি জাগলো যে আমাদের প্ল্যানেটটা কেমন। তারপরে যখন নর্থ পোলে গেলাম, ওটা তো আর্কটিক ওশেন, তখন ওই সময়টায় বরফ গলে যায় এবং অনেক দূর আমরা যেতে পারি। ওখানে ওই নরওয়ের আন্ডারে একটা আইল্যান্ড আছে, স্পিটসবার্জেন আইল্যান্ডটার নাম। ওখানে ওরা একটা আইল্যান্ডে, অ্যালুসেন্ট একটা আইল্যান্ডে ওই আমাদের একটা রিসার্চ সেন্টার তৈরি হয়েছে। সেটা 2008-এ কপিল সিব্বল ইনঅগ্রেট করেছে। সেগুলো সব ঘুরলাম, বেড়ালাম, দেখলাম। সেটাও একটা অদ্ভুত। মানে ওখানে তো উত্তর মেরুতে ওই পোলার বিয়ার, ওয়ালরাস, পোলার বার্ড, ওই বিভিন্ন রকম জন্তু জানোয়ার ওখানে আছে, সেগুলো দেখলাম। এবং তারা স্বাধীনভাবে ওখানে বসবাস করছে। লক্ষ লক্ষ ওয়ালরাস জলে চড়ে বেড়াচ্ছে। যাই হোক, মানে এই যে একটা মানে অন্য জগৎ দেখে এলাম এই আমাদের এই প্ল্যানেটে, সেটা দেখার পরে মানে চারিদিক থেকে আমি 76 কান্ট্রি আমি ঘুরেছি সারা পৃথিবীতে। তা ওই সমস্ত জায়গা দেখার পরেই আমার এই বাসনা জেগেছিল যে মধ্যাকর্ষণ বলের বাইরে একটু যদি ঘুরে আসতে পারে। সেটা আর এই জীবনে হলো না। যাই হোক, আমি একটুখানি শেয়ার করলাম এই জন্য যে আমি একজন ভূপর্যটক, গ্লোব ট্রটার বলছি, অথচ আমাদের প্ল্যানেটটা কেমন
তার দুই একটা বর্ণনা না দিলে একটা অসম্পূর্ণ থেকে যায়। তা আর আজকের যে বিষয়টা এটা খুব সিম্পল, এটা একটা দর্শনের ব্যাপার। ওই অ্যাস্ট্রোনমিও একটা দর্শন, খালি চোখে আমরা দেখতে পাই, মেশিনের সাহায্যে দেখতে পাই। আর সাহিত্য, কবিতা, গান এগুলো তৈরি হয় অন্তর্দৃষ্টি দিয়ে। তারা বহুদূর পর্যন্ত দেখতে পায়, তার কোনো সীমা পরিসীমা নেই। আর গল্প করছি না, আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন। ভালো লাগলো আজকে। না, আমারটাই অত যায় না। সম্মান শ্রদ্ধা, আসলে আমাদের প্রেক্ষাগৃহটি ভরে উঠেছে গুণীজনের সমাহারে। এত সুন্দর করে তিনি তার কথাগুলো আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন, যেগুলো আমরা সচরাচর বই পড়েই আমরা জ্ঞান অর্জন করেছি, কিন্তু এত সুন্দর করে তিনি পৌঁছে দিয়েছেন যে সত্যি কিছু বলার নেই। অনেক অনেক ধন্যবাদ। বাঙালি কোথায় পৌঁছে গেছে সেটাই দেখার মতো। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো কবি স্বতন্ত্র সান্যাল, চলচ্চিত্র পরিচালক এবং কবি স্বতন্ত্র প্রিয় সাহিত্যিক। আমার এখানে লেখা আছে, সেটাই বললাম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমার পূর্ববর্তী তিনজন এত সুন্দর বললেন, আমি তো মানে যাকে বলে গিলছিলাম, খুব সুন্দর। এবং বহু বিষয় আমরা জানি, কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু এক্সপ্রেস করতে পারি না। আর বিষয়বস্তু যেভাবে আজকে নির্ধারণ করা হয়েছে, আমার মনে হয় এই বিষয়টা আপনি যেমন বলে এটা খুব সহজ, আমার মনে হচ্ছে আসলে সহজ নয়। এত ব্যক্ত, এত বিস্তৃত, এবং যার মানে তল নেই, অসীম। তো সেই অসীমের ধারণাটা থেকেই একটু আমি শুরু করি। সবাইকে আবারও বলছি, উপস্থিত গুণীজন যারা আছেন সবাইকে আমি প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। যারা আরো উপস্থিত হয়েছেন খোলা মনের তরফ থেকে, এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের তরফ থেকে যারা আছেন, যারা এই সেমিনারটি আয়োজন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কৌতূহল। খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা কেঁদে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। আমরা এই প্রশ্নটা কোথা থেকে এলাম, এ তো মাকে বলি, নিজেকেও প্রশ্ন করি, এবং এই প্রশ্নের জায়গা থেকেই একটা মানুষের চিরন্তন কৌতূহল, আমাকে কে সৃষ্টি করলো, এবং আমাকে কে সৃষ্টি করলো, তার পাশাপাশি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সমস্ত কিছু সৃষ্টি বা কে করলো। তো এই নিয়ে মানুষের যুগ যুগ ধরে যে কৌতূহল, সেখান থেকে অনেক উত্তর খোঁজার চেষ্টা সে করেছে। এই মহাবিশ্বে, এই যে একটু আগে আমরা এই কথাটাও শুনলাম, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে ভ্রমে বিস্ময়ে। এবং তারপরে রবীন্দ্রনাথ বলছেন, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে। এই অসীম রহস্য, এই অসীমত্বর যে ধারণাটা, এটা কিরকম ভাবে এলো? এটা দুটো দিক আমার মনে হয়েছে। এক নম্বর হয়েছে মানুষ তার
সৃষ্টি, তার আশা, এই বিষয়টাকে সে খুঁজতে গিয়ে দুটো দিক নিয়েছে। একটা দিক নিয়েছে বিজ্ঞান, আরেকটা দিক নিয়েছে ধর্ম। যারা মনে করেছেন যে এর উত্তর খুব সোজা, কোনো একজন মহাশক্তিমান শক্তিধর কোনো একটা এন্টিটি, যাকে কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে ভগবান, কেউ বলছে আল্লাহ, কেউ এটা ওটা বলছে, যে তিনি আমাদের সৃষ্টি করছে। বাইবেলে বলছে ঈশ্বর একদিন বললেন, তখন বিশ্ব চরাচর বলে কিছু নেই, তিনি বললেন লেট দেয়ার বি লাইট, আলো হোক, আলো হলো। এবং তারপরে একটি একটি করে তিনি 6 দিন ধরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিলেন। তাই সপ্তম দিনটি আমাদের সবার বিশ্রামের দিন, এভাবেও কেউ ভেবেছে। এবং ভাবা মানে কি, এটা একটা কোনো প্রশ্নের উত্তর খুঁজে বার করা। বিজ্ঞান বিজ্ঞানের মতো করে খুঁজে বেরিয়েছে তার প্রশ্নের এবং উত্তর, এবং উত্তরে সে কোনোটাকে সন্তুষ্ট হয়। আজও কিন্তু বিজ্ঞানের যে প্রশ্ন এবং খুঁজে বেড়ানো, যেটাকে বলে গবেষণা, গবেষণা কথাটার ভেতরে আছে গবেষণা, অর্থাৎ গরু খোঁজা। গরু হারিয়ে গেলে, গরু তো আমাদেরকে বড় সম্পদ হিসেবে দেখা হতো, সেখান থেকে এই গবেষণা শব্দটা এসছে। তো এই গবেষণার কাজ তো বিজ্ঞান করে চলেছে, কিন্তু মানুষের যে কৌতূহল। রবীন্দ্রনাথ যখন ছোট জীবন শ্রীকৃষ্ণ তিনি বলছেন, তাকে বলা হলো যে আকাশ হচ্ছে অসীম, আকাশকে ছোঁয়া যাবে না। তখন শিশু রবীন্দ্রনাথ বলছেন, তিনি নিজে লিখছেন যে অনেক সিঁড়ি লাগালেও কি ছোঁয়া যাবে না? তখন উত্তরকর্তা বলছেন না, ছোঁয়া যাবে না। তিনি তখন বলছেন আরো সিঁড়ি, আরো সিঁড়ি, আরো সিঁড়ি। অর্থাৎ রবীন্দ্রনাথ লিখছেন যে আমার মনে হচ্ছে যে উত্তরকর্তা তিনি বোধহয় সিঁড়ি লাগাতে একটু কিপটেমি করছেন, মানে কার্পণ্য করছেন। কিন্তু এই আরো সিঁড়ি, আরো সিঁড়ি, সেখানে পৌঁছানো যাবে না, সেই অসীমত্বর যে ধারণাটা তখন পর্যন্ত রবীন্দ্রনাথ বুঝতে পারেনি। আমরাও ছোটবেলায় বুঝতে পারি না, আর এখন বড়বেলাতেই কি অসীম বুঝতে পারি না। এই যে একটু আগে শুনছি ব্রহ্মাণ্ড এক্সপ্যান্ড করছে। আচ্ছা, ব্রহ্মাণ্ড শুরু হলো কোথা থেকে, এক্সপ্যান্ড করছে কোথায়? এই অসীমত্ব ধারণা আমরা সত্যি সত্যি কোথাও পাই না। রবীন্দ্রনাথের রচনায় পরবর্তীতে আমি বিভিন্ন গানের অংশগুলোই দেখেছি, সেইগুলো আমি লিখে নিয়েছি একটু একটু করে। যেটা বললাম একটু আগে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি, বিস্ময়ে ভ্রমি বিস্ময়, এই যে বিস্ময়। তারপরে বলছেন তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে। এই অসীম রহস্য কোথায় তিনি উত্তর খুঁজেছেন? তিনি উত্তর খুঁজেছেন একদিকে যেমন শান্তিনিকেতনে বিজ্ঞান চর্চার তিনি আয়োজন করেছিলেন, সমস্ত পৃথিবী থেকে শ্রেষ্ঠ মনন তাদেরকে নিয়ে এসেছিলেন। অন্যদিকে তার আশ্রয় একটা বড় ছিল কিন্তু উপনিষদ এবং ব্রাহ্ম ধর্মের যে একটা বিশেষ অংশ হচ্ছে ব্রহ্মসঙ্গীত। গানের মধ্যে দিয়ে ঈশ্বর বা সৃষ্টিকর্তা, যিনি নিরাকার, যার কোনো আকার নেই, একটা ভাবনা হচ্ছে এটা। অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই গ্যালাক্সি, এই এত গ্রহ তারা, সমস্ত কিছু, এই সমস্ত কিছু তাকে জানতে গেলে যে পদার্থবিদ্যা জানতে হবে, যে তার অ্যালকেমি জানতে হবে, তার অঙ্ক জানতে হবে, এত কিছু তো মানুষের পক্ষে একজন সাহিত্য চর্চা করা বা সাহিত্যের ছাত্রের পক্ষে হয়তো সম্ভব হয় না। কিন্তু যুক্তিবাদী মন, তার জন্যে সাহিত্য আর বিজ্ঞান এইগুলো কিন্তু কোনো আলাদা হয় না, যুক্তি দিয়ে সে কিন্তু বুঝতে পারে। রবীন্দ্রনাথ লিখছেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। এবং সেইখানে একটা কথা বলছেন, অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। এই যে কথাটা না, এখানে আমি বলছি অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, তাহলে কি বিগ ব্যাং থিওরির কথা বলছেন? জোয়ার ভাটায় ভুবন দোলে, ভুবন মানে বিশ্ব ব্রহ্মাণ্ড,
তাহলে একটা কি বড় সায়েন্টিফিক আবিষ্কার, যেটা কিনা তার গানের মধ্যে দিয়ে বলছেন। আমরা আসলে রবীন্দ্রনাথের যে সাহিত্য ভাণ্ডার এত সহজে পেয়ে যাই, এত সহজে আমরা চর্চার ভেতরে নিয়ে আসি, যার জন্যে প্রতিটি শব্দে বা প্রতিটি পংক্তিতে আসলে গভীরে কি আছে আমরা সত্যি কথা বলতে কি, আপনি বলুন, আমাদের ছোট একটা বাচ্চা সে যখন গান গাইছে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, সে কি জানে, বুঝে পড়ছে, কিন্তু এটা তার উত্তরাধিকার, সে তো পেয়ে গেছে, সে পেয়ে গেছে একটা মহা ঐশ্বর্য, কিন্তু সেটার মূল্য সে জানে না। আমরাও তাই। আমরা জানি না বলে প্রথম আদি গবশক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারই হে গগনে গগনে, প্রথম আদি গবশক্তি, আদি আদিকে খুঁজছেন তিনি। আমরা নিত্যদিনের যে জীবন, সেখানে আমরা সুখ দুঃখ প্রেম ভালোবাসা যুদ্ধ লোভ লালসা এইগুলো আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পেয়ে যায়। সেখানে এই মহাকাশ এই মহাকাল এইগুলো নিয়ে আমাদের ভাবার সত্যি সত্যি সময় হয় না। তিনি বলছেন নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, যারা গান করেন সকলেই জানেন, আকাশে ধায় রবি তারা ইন্দুতে, তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তা যে নিশ্চল নয়, অচল নয়, ভীষণ জ্যান্ত, ভীষণ মুভিং। আমরা কোন সাহিত্যে কোন গানে কোন কবিতায় পাই, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের বলছেন আকাশের ধায় রবি তারা ইন্দুতে, তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে। এবং অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ, কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়, তুমি কোথায় তুমি কোথায়। এটাও রবীন্দ্রনাথের একটি গান। আবার একটি গান, যে গানটি খুবই প্রচলিত এবং আমরা সবাই গাই, কিছু না ভেবেই গাই। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, সবাই জানি। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। কখনো সত্যি কথা বলতে রিয়েলাইজ করেছি মহাগগন মাঝে কি মহিমা উদ্ভাসিত হচ্ছে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। এরপরে বলছেন গ্রহ তারক চন্দ্র তখন ব্যাকুল দ্রুত বেগে, করেছে পান করছে স্নান অক্ষয় কিরণে। তবে যে কিরণ তা অক্ষয়, যা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তাপ আছে, যে শক্তি আছে, তার ক্ষয় আর লয় নেই। সেটা ফিজিক্স বলছে, ঠিক তো অশোক? এর কোনো ক্ষয় লয় নেই, একটা জিনিস থেকে আরেকটা, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে বদলে যাচ্ছে, কিন্তু এইটা যা আছে সব আছে। এবং আরেকটা গানের কথা আমি বলি, নৃত্যেরও তালে তালে হে নটরাজ, ঘুচাও 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 সকল বন্ধ। নটরাজ যুগ যুগ ধরে ভারত আমাদের দেশ এই যে একটা কনসেপ্ট ভেবে এসছে, মানে একটা তো কনসেপ্ট হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা, বিষ্ণু তিনি পালনকর্তা, এবং মহেশ্বর তিনি প্রলয়, তিনি সব ধ্বংস করে দেন। কি অদ্ভুত, মানে যে হ্যাঁ ধারণাগুলো কি অদ্ভুত না অদ্ভুত। যখন আমরা ভাবি এমনি চললাম তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে, এই ভেতর থেকে কিন্তু এই জিনিসকে বোঝা যাবে না, এটা যাবে না। তো সেখানে বলছেন নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। আবার বলছি, সবাই গানটা গেয়েছি আমরা বিভিন্ন সময়, কিন্তু আজকে যদি আমরা আজকে এই যে জ্যোতির্বিজ্ঞান সাহিত্য এবং মানুষের যে মনন, সেটাকে যদি একটু ভাবার সময় এটা ভাবি, নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। আমরা এখন জানি অনুর থেকে নিচে যে ভেতরে রয়েছে পরমাণু, কেউ স্থির নয়, সব নাচছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন নাচছে নাচছে নাচছে, সব নাচছে। কি আশ্চর্য। তো সাহিত্যে যদি এই কথাটা না আসতো, আমরা কিন্তু কখন খেয়ালও করিনি যে রবীন্দ্রনাথ এত দূর ভেবেছে, এত দূর।
এখানেই তো জ্যোতির্বিজ্ঞান এবং বিজ্ঞান কিভাবে এসছে। আরেকটা বলছে, তোমার বিশ্ব নাচের দোলায় দোলায়, বাঁধন পড়ায় বাঁধন খোলায়। এই যে যুগে যুগে কালে কালে যে কথাটা এই নাচের এই গানের ভিতর দিয়ে বলছেন, নটরাজ দ্য কসমিক ড্যান্সার, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি হচ্ছে নর্তক। তার যে কল্পনা, এই কল্পনাটাই তো একটা মানে আশ্চর্য, একটা আশ্চর্য, মানে এর আর মানে বিস্ময়কর একটা কল্পনা। এই কল্পনা তার লেখার ভেতর দিয়ে পাচ্ছি, তার গানের মধ্যে পাচ্ছি, কবিতায়। এবারে এই খোঁজাখুঁজির ভেতরে এই তো বলতে গেলে আরো অনেক কিছু আছে যেগুলো আমার বিভিন্ন সময়ে এগুলো শুনতে শুনতে মনে হয়। যখন আমি ক্লাস 7-এ পড়ি সেই সময় আমারও মনে হতো, আমি একটা খ্রিস্টান স্কুলে পড়তাম, সুতরাং আমাদেরও বলা হয়েছিল যে ঈশ্বর একদিন বললেন আলো হোক, এবং তারপর এইগুলো হলো টলো, এবং আদম ইভের সৃষ্টি হলো। কিন্তু মানুষের মন তো, আর অনুসন্ধিৎস মানুষের মন না কিছুতে তৃপ্ত হয় না, তখন না অন্য অন্য পাশ থেকে এদিক থেকে সেদিক থেকে প্রশ্ন আসতে থাকে। তো সেই সময় হঠাৎ করে একটা বই পেলাম, নক্ষত্রলোকে প্রত্যাবর্তন। এই বইটির লেখক ছিলেন এরিক ফন দানিকেন। এই দানিকেনের লেখা সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল। আমি যে বছরটার কথা বলছি 1975, 76, 77 এইরকম সময়টাকে। তো আরেকটি বই পেলাম, দেবতা কি গ্রহান্তরের মানুষ, আমি বাংলায় পড়েছিলাম বইগুলো। তো সেখানে মানে ওইটা নিয়ে এখন যদি অনেক বিস্তৃত আলোচনা করার মতন তো পরিসর নয়, কিন্তু আমি জাস্ট ছুঁয়ে দিতে চাইছি, আপনাদের চিন্তার জায়গাগুলোকে আমি একটু উস্কে দিতে চাইছি, যে ওটা বিজ্ঞান কি বিজ্ঞান নয়, ওটার ভেতরে কল্পনা আছে কি কল্পনা নেই, এই নিয়ে বিতর্ক যারা করে করুক, কিন্তু আমরা খুঁজে বার করবো যে এরকম ভাবনাটা একটা মানুষের মনে এলো কি করে, যে দেবতা বলতে বহু জায়গাতে মানুষ মনে করে যে দেবতা এসে আমাদের সৃষ্টি করেছে, দেবতা আমাদের ফসল ফলিয়ে দেবে, দেবতা আমাদের যা কিছু অসুবিধাগুলোকে দূর করে দেবে। এই দেবতারা গ্রহান্তর থেকে এসেছিল। আজকে যখন আমরা জানতে পারছি যে আমাদের এই যে ব্রহ্মাণ্ড, আমাদের যে এই সৌরজগৎ, অর্থাৎ সূর্য এবং তার চারদিকে যে গ্রহগুলো রয়েছে, যেখানে আমরাও রয়েছি, এই যে পৃথিবী, এরকম কোটি 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 সৌরজগৎ রয়েছে। তার মানে কোটি 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 সৌরজগৎ আছে, মানে সেখানে সত্যি সত্যি মানুষের মতন কোনো বুদ্ধিমান প্রাণী থাকতে পারে, কিংবা তার থেকে ভালো এক্স্যাক্টলি তাও থাকতে পারে, এবং অন্যরকমও হতে পারে, কেউ বলতে পারে না, মানে জানি না তো আমরা। কারণ এক সময় এই পৃথিবীতে ডাইনোসররা ছিল, আজকে নেই। কেন নেই? বিজ্ঞানীরা খুঁজে বার করছেন। তারা বার করছেন কিছু কিছু পরোক্ষ প্রমাণের ভিত্তিতে। কেউ কোথাও বলছে যে উল্কাপাতের জন্য মারা গেছে, কেউ বলেছে অমুকের জন্য মারা গেছে, তমুকের জন্য। আবার অন্যদিকে আমরা যখন দেখি যে আমাদের পৃথিবীর যে সমস্ত সভ্যতাগুলো, মানুষের সভ্যতাগুলো, সেগুলো বিভিন্ন নদীর ধারে তৈরি হয়েছিল, কিন্তু বহু সভ্যতায় বিলুপ্ত হয়ে গেছে। এর কারণটা কি? কোনো কারণ কেউ কোথাও লিখে যায়নি, কিন্তু আমরা তো খুঁজে বার করছি, বিজ্ঞানীরা খুঁজে বার করছে। এগুলো তো আমাদের জীবন থেকে, আমাদের শিক্ষা থেকে, বিদ্যা থেকে বিচ্ছিন্ন নয়। তো দানিকেনের এই যে বইগুলো, এই বইগুলো এখন আর অত জনপ্রিয় নয় বা সেভাবে কোনো চর্চার মধ্যে দেখি না, কিন্তু আমি আপনাদেরকে বলবো আমার অত্যন্ত কৌতূহল এই বিষয়টা নিয়ে, যে আমি জানতে চাই যে বিভিন্ন সময় শোনা যায় যে মঙ্গল গ্রহ থেকে কিংবা অন্য কোনো গ্রহ থেকে আমাদের বিভিন্ন রাডারে ধরা পড়ছে বিপ 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 শব্দ, কেউ যেন দূর থেকে কোনো একটা সিগন্যাল পাঠাচ্ছে। তারপর ধরুন এই যে উড়ন্ত সসার, হ্যাঁ উড়ন্ত চাকি, সেই নিয়ে যে ফ্লাইং সসার, সেটা নিয়েও কিন্তু সত্যি না মিথ্যে, কে দেখেছে না দেখেছে, এখন মানুষ তো বলে আমি ভূত দেখেছি, তো ভূত দেখার মতন সসারও দেখেছি কিনা সেটা জানি না। এই নিয়ে বহু লেখালেখি, এগুলো মানে ভারতীয় ভাষায় হয়তো সেভাবে হয়নি, কিন্তু বিশ্বের নানা জায়গাতেও, যখন সারা বিশ্বেই কিন্তু এই ধরনের কৌতূহল, এই ধরনের জানার ইচ্ছে, সেটা কিন্তু আছে। আর আমরা তো সব ভাষার খবর পাই না, পৃথিবীতে তো অজস্র ভাষায় সাহিত্য রচনা হচ্ছে, কিন্তু আমরা আমাদের পরিসরের মধ্যে যেটুকুনি দেখতে পাই, সেখানে প্রফেসর শঙ্কুর কথা যখন বললেন আমার পূর্ব বক্তা, সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন আমরা প্রফেসর শঙ্কু পড়ছি, আমাদের বয়সী যারা, তারা সবাই ছোট ছিল, আমরা তখন 2, 3, 4 এরকম পড়তাম, এত ছোট। এবং সেখানে যখন ওই মঙ্গল গ্রহ থেকে আসা একটা ইয়ে থেকে কতগুলো জন্তু, তারা তিনতিরি 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 এরকম আওয়াজ করতে করতে এগিয়ে আসছে, এবং প্রফেসর শঙ্কু তিনি মনে করছেন যে এরা গ্রহান্তরের জীব,
এই গ্রহান্তরে জীব, গ্রহান্তরে যে প্রাণ আছে, এই যে ভাবনাটাকে উস্কে দিচ্ছে কিন্তু একজন বাঙালি লেখক। কিন্তু তিনি নিজে অবশ্য সেই বিষয়গুলোতে ছবি করেননি। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে দানিকে চিত্রনাট্য করেছেন, কিন্তু হ্যাঁ পরবর্তীতে জানি না। আচ্ছা, এবারে আমি আমার আলোচনা শেষে চলে এসেছি যে আসলে আমার বয়স কত। আমরা বলবো আমার বয়স 50, 60, 70, কি 1, 2, 3, কিন্তু আসলে এই জ্যোতির্বিজ্ঞান আমাদের বলছে আমার বয়স কিন্তু কয়েকশো কোটি বছর। অর্থাৎ এই যে বিশ্বের, মহাবিশ্বের যে ধূলিকণা, গ্যাস, জল, এইগুলো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। অর্থাৎ আমি যেদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাব, সেদিনও কিন্তু আমি এই মহাবিশ্বের একটা অংশ হয়েই থাকবো। এই রবীন্দ্রনাথের একটা গান আবার মনে করিয়ে দিই, দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া, তোমায় আমায় জনম জনম এই চলেছে, মরণ কবু তারে হয় না। আচ্ছা, চেষ্টা করে দেখি। দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া, তোমায় আমার জনম জনমে চলেছে, মরণ প্রভু তারে থামায়, দেয়া নেয়া ফিরিয়ে দেওয়া, তোমায় আমার জনম জনমে চলেছে, মরণ প্রভু তারে থামায়, দেয়া নেওয়া ফিরিয়ে দেওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। বইগুলো আপনি দিয়ে দিন না, যখন যে বলছে এটা আপনি দিয়ে দেবেন। আপনার বই নর্থ পোল সাউথ পোলের আমরা মুগ্ধ হয়ে শুনছি, সমৃদ্ধ হচ্ছি। এরপর মঞ্চে রাখবো এই বিষয়ে আলোকপাত করার জন্য ডক্টর শর্মিষ্ঠা বসু, বৈজ্ঞানিক আধিকারিক, এমডি বিড়লা তারা মন্ডলের। শর্মিষ্ঠা বসু বলছে, তারপরে বলবেন কি ওই অদিতিকে কি বলে, লহরীকে দিয়ে দাও, এরপর উনি বলবেন, তারপরে আমাদের ডক্টর শর্মিষ্ঠা বসুকে মঞ্চে আহ্বান জানাবো। এরপরে একদম লাস্টে দিও না। আরে তোমরা আরে ভাই মান্নাদের গান চলে যাবো। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আমরা অন্য অনুষ্ঠান আছে। না না বসো, আগে বলেছে এই কঙ্কাবতী বেরিয়ে গেল নাকি? কঙ্কাবতী চলে গেছে। অঙ্কটা তো আমি বলেই গেছি, 2 মিনিটের জন্য ইয়ে রয়েছে তো আজকাল ওই কি আছে কঙ্কাবতী? অঙ্কপতি ওই ওই ব্যাপারটা নিয়ে হয়েছে, যেটা কেস চলছে সেটা নিয়ে লহরীর পরে আমাদের এরা দুজন হলো অমরবাবু শেষ করছে, এরপরে ইনি বলছেন, এনার পরে লহরী করলো, পরে এনারা দুজন, তারপরে আমাদের অমরবাবু শেষ করছে। আচ্ছা তুমি ইয়ে যা যা ভালো লাগছে, বেশ সুন্দর। নমস্কার সকলকে, শুভ নববর্ষ, বাংলার শুভ নববর্ষ দাঁড়িয়ে শুনছিলাম শতরূপা ম্যাডামের বক্তব্য, ভীষণ সুন্দর বলছিলেন। উনি তো সিনেমার চলচ্চিত্রের পরিচালক, তা খুব একটা হয়তো আমাদের সঙ্গে চলচ্চিত্রের যোগাযোগ ওইভাবে মানে একদম ডাইরেক্টলি নেই, কিন্তু ওনার নাম তো শুনেছি, আমার মায়ের মুখে বহুবার শুনেছি, এবং সর্বোপরি ওনার 2 মেয়েই চলচ্চিত্র জগতের মানে
বৃহত্তর স্টার, আমার হয়তো বাংলা ইংলিশ মিলিয়ে একটু বলছি, যাই হোক। তো খুব ভালো লাগছে, আপনার বক্তব্য শুনলাম, আমি এসে নন্দিনী ম্যাডামের বক্তব্য শুনেছি, খুব ভালো লেগেছে। যাই হোক, সকলকে বাংলা শুভ নববর্ষের অনেক প্রণাম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। এতক্ষণ একটু সাহিত্য নিয়ে খুব আলোচনা হয়েছে, সাহিত্যের সঙ্গে খুব সুন্দর একটা মেলবন্ধন চলছিল, বিভিন্ন কবিতা, গান সবকিছু মিলিয়ে। এবার একটু বিজ্ঞানের দিকে আসছি। আজকের অনুষ্ঠানের যেটা মূল টপিক, যে জ্যোতির্বিজ্ঞানের প্রভাব চলচ্চিত্র জগতে। তো আমরা দেখেছি বিগত দিনে সিনেমা যখন চলে বা সিনেমা শুটিং হয় বেসিক্যালি, তখন দেখেছি যে আগে যেটা হতো, হেলিকপ্টার শট নেওয়া হতো যে কোনো শুটিংয়ের, কোনো একটু ওপর থেকে যদি কোনো শুটিং অনেকটা হাই অল্টিটিউডের ক্ষেত্রে, ওপর থেকে শুটিংয়ের ক্ষেত্রে নেওয়া হতো হেলিকপ্টার শট বা কোনো রকম ইনস্ট্রুমেন্ট বা ক্রেন ইউজ করা হতো। কিন্তু বর্তমানে সেগুলো অনেকটা কস্ট কাটিং করা গেছে, অনেক খরচ কমানো গেছে, অনেক সময় বেঁচেছে। তো আমরা যেটা ইউজ করে থাকি, মানে আমরা মানে যারা এই কাজগুলোর সাথে মূলত যুক্ত চলচ্চিত্রের সঙ্গে, তারা করেন ড্রোনের মাধ্যমে করেন। এবং শুধুমাত্র সিনেমা বলে নয়, বিশেষ করে আমরা ইউটিউব ভিডিও বা যেগুলো এখন হচ্ছে ওয়েডিং, যে ফটোগ্রাফি বা ফটোশ্যুট, তো এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই, ভিডিওগ্রাফির ক্ষেত্রে খুব বেশি এখন ড্রোনের ইউজ হচ্ছে। তো আমি ড্রোন নিয়ে একটু কিছু বলতে চাইছি। প্রথমত আমরা ড্রোন শব্দটার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই যে এরিয়াল শটগুলো নেওয়ার জন্য যে ড্রোনটাকে আমরা ইউজ করি, মানে ড্রোন স্ট্যান্ডস ফর ওয়ার্ড ডাইনামিক রিমোটলি অপারেটেড নেভিগেশন ইকুইপমেন্ট, মানে যেটার মধ্যে কোনো ম্যান মেড হচ্ছে, মানে ম্যান কোনো পরিচালনা করছে না। মানে ধরুন, যেমন আমরা একটু অন্য কথায় বলছি, যেমন স্পেস মিশন যেগুলো হয়, মহাকাশ অভিযান, সেগুলো অনেক সময় ম্যানমেড মিশন হয়, যেখানে কোনো রকম কোনো অ্যাস্ট্রোনট বা কসমোনট থাকেন, তারা যে মিশনগুলো করেন সেটাকে ম্যানমেড মিশন বলে। আবার আনম্যান্ড যেগুলো হয়, সেগুলো হচ্ছে বেসিক্যালি রিমোট কন্ট্রোল বা এটিসি থেকে বিভিন্নভাবে আমরা ইনস্ট্রুমেন্ট বা যে কোনো কিছু অপারেশন বা টেকনোলজি ইউজ করে সেগুলোকে কন্ট্রোল করতে থাকি। তো ড্রোন হচ্ছে সেরকমই, যেটার মধ্যে যেটা হেলিকপ্টার শট বা যে কোনো ইনস্ট্রুমেন্টের, যেগুলো হতো ক্রেনের মধ্যে, আমরা বিহাইন্ড দ্য সিন, যে সিনেমাগুলো শেষে বিহাইন্ড দ্য সিন অনেক সময় দেখায় সিনেমা হলে, তো সেখানে দেখা যেত যে কোনো একটা অনেকটা উঁচু জায়গাতে কোনো একজন পরিচালক রয়েছেন, সেখান থেকে কোনো ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার অনেকটা হাই অল্টিটিউড থেকে জিনিসটাকে নিচ্ছে। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে রিমোটে ইউজ হয়, হচ্ছে এই ড্রোন রিমোটের মাধ্যমে হয়। কিন্তু আমরা ইউজুয়ালি যে ড্রোনগুলো দেখে থাকি, সেগুলোর মধ্যে অনেক রকম ড্রোন আছে। মানে ড্রোন তো শুধুমাত্র ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফির জন্য ইউজ হয়, তার সাথে আরও কিছু হয়। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ড্রোন? অ্যান আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, যেটা এরিয়াল শটের জন্য যে এরিয়াল ভেহিকেলটা হচ্ছে, আনম্যান্ড কাজ হচ্ছে, সেটা হচ্ছে ড্রোন, হুইচ ইজ বেসিক্যালি 1950s থেকে স্টার্ট হয়। আমরা 1950-এ ফার্স্ট হচ্ছে ড্রোন দিয়ে শট নিই, যেটা খুব একটা হয়তো ভালোভাবে হয়নি। আস্তে আস্তে টেকনোলজি যত অ্যাডভান্সড হয়েছে, তত ভালো শট হয়েছে। ইট ইজ অলসো কন্ট্রোল বাই broad computers by the remote control of a pilot on the ground vehicle. মানে কি, যখন কোনো ড্রোন দিচ্ছি, মানে আমরা চালাচ্ছি, ধরুন আমি এখানটাতে ড্রোন রয়েছে, মানে আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি, আমি ড্রোনটা দিয়ে আমি ওই কর্নারের কোনো একটা এরিয়াল শট নিচ্ছি, তার মানে কি আমার হাতে রিমোট রয়েছে, সেই রিমোটের মাধ্যমে সেটাকে আমরা পরিচালনা করছি। সো হোয়াট আর দ্য টাইপস অফ ড্রোন? আমরা যে ড্রোন ইউজ করে থাকি, মানে যেগুলো সিনেমার ক্ষেত্রে ড্রোন আমরা ব্যবহার করি, এটা তো একটা ধরনের ড্রোন, বা যেরকম ইউটিউবে অনেকে ভিডিও দেখায়। কিন্তু তাছাড়াও ড্রোন অনেক ধরনের কাজে লাগে, যেমন বর্ডার সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে যে ড্রোন আমরা দেখতে পাই, সেটা তো নিশ্চয়ই ইউজুয়ালি সবাই কিনতে পারবে না বা সবাই সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো সেরকম ধরনের অনেক ধরনের ড্রোন আছে, 4 ধরনের মূলত ড্রোন দেখা যায়। ফার্স্ট হচ্ছে ফিক্সড উইং হাইব্রিড ভিটিওএল ড্রোনস। ভিটিওএল ড্রোনস মানে যেটাকে খুব সহজে টেক অফ ল্যান্ডিং করা যায়, বাট হাই অল্টিটিউডের ক্ষেত্রে খুব সুন্দর এরা এরিয়াল মোশন বা এরিয়াল ভিউ সব কিছু নিতে পারে, এবং সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ড্রোন হয়, which is basically used for agriculture monitoring, rapid emergency and delivery infrastructure inspection. যেমন ধরুন
একটা একটা কোনো জায়গাতে একটা বড় ওয়াটার ব্লকেজ দেখা দিল। তো সেখানে দেখা যাচ্ছে কি একটা মানে অনেকটা বড় এরিয়া জুড়ে একটা কোনো ব্লকেজ হয়েছে এবং সেখানে একটা পাইপলাইন, ওয়াটার পাইপলাইন সিস্টেম রয়েছে। তো সের ভেতরে কি অবস্টাকেল করছে সেটা কিন্তু আমরা ড্রোন দিয়ে ভিউ নিতে পারি। আমরা তো সেখানটা ভেতরে ঢুকতে পারছি সেরকম নয়, ড্রোন দিয়ে দেখতে পাচ্ছি যে কি করে সেই একটা বৃহত্তর অবস্টাকেল তৈরি হয়েছে। এবং মেনলি এটা ইউজ হচ্ছে বর্ডার সিকিউরিটি সার্ভিসের জন্য। যে সমস্ত জায়গায় যে যেমন ধরুন বাইরে থেকে কোনো একটা বর্ডার থেকে লোক ঢুকছে বা বর্ডার থেকে কোনো রকম কোনো এয়ারক্রাফট আসছে বা যেটা ইউএফও আমরা বলি, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটা একটু আগেই ম্যাডাম বলছিলেন যে কোনো সিগন্যাল শুধু তো দেখতে পাই তা নয়। ধরুন আমরা যেগুলোকে অনেক সময় ইউএফও বলি, অনেক সময় হয় সেটা হয়তো কোনো রকম কোনো স্যাটেলাইট যাচ্ছে, কিন্তু কোনটা অ্যাকচুয়াল স্যাটেলাইট বা কোনটা অ্যাকচুয়াল অন্য কোনো দেশ থেকে এসে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে বা তাছাড়া বর্ডার দিয়ে অন্য কোনো দেশের লোক ঢুকছে কিনা, এগুলো কিন্তু বর্ডার সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে ইউজ হয়। নেক্সট হচ্ছে ফিক্সড উইং ড্রোনস, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ছোট প্লেনের মতো লাগে। দেখবেন অনেক সময়তে এটাও বেসিক্যালি বর্ডারেই দেখা যায়। এবার দুটোর মধ্যে মানে আগের যেটা ভিটিওএল ড্রোনস, এটা হচ্ছে অনেক বেশি হাই অল্টিটিউডের ক্ষেত্রে ইউজ হয়। এটা তার থেকে একটু কম অল্টিটিউড। বেসিক্যালি এটা দেখা যায় হচ্ছে বর্ডার এরিয়াতে যদি কখনো যান, দেখবেন ছোট ছোট প্লেনের মতো ঘোরে। অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু কোনো এয়ারপ্লেন বা ওই ধরনের কিছু নয়, বেসিক্যালি ওটা হচ্ছে ড্রোন। ওটাও লার্জ স্কেল ম্যাপিং, ইন্সপেকশন অ্যান্ড এগ্রিকালচারাল ক্ষেত্রে কি করে হয়, ধরুন এরকম একটা জায়গা থেকে একটা বড় প্যাডি ফিল্ড তৈরি হচ্ছে, কোনো একটা বড় ধান ক্ষেত্র বা কিছু হচ্ছে। এবার হঠাৎ দেখা গেল অনেকটা কিলোমিটারের পর কিলোমিটার কি হচ্ছে, শস্য নষ্ট হয়ে যাচ্ছে। তখন ওখানে অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা জানার জন্য কিন্তু আমরা ড্রোন ইউজ করি। ড্রোন দিয়ে সেখানে এরিয়াল ভিউ নেওয়া হয়, সেটাই হচ্ছে ফিক্সড উইং ড্রোনস। নেক্সট সিঙ্গেল রোটর হেলিকপ্টার ড্রোন, যেটা হচ্ছে বেসিক্যালি হেলিকপ্টার মতোই দেখতে, মানে যেটাকে হেলিকপ্টার ড্রোন বলা হচ্ছে সেগুলো হেলিকপ্টারের মতোই দেখতে। সেগুলো ইউজুয়ালি একটু বড় মাঠে, মানে যেরকম ধরুন এই ময়দান, মানে এগুলো হচ্ছে খুব হাই অল্টিটিউডও না মিডিলও না, আরেকটু লোয়ার অল্টিটিউডের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এরা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যার জন্য সেখান থেকেও সমস্ত এরিয়াল শটগুলো নিতে থাকে। এবার মেন যেটা হচ্ছে মাল্টি রোটর ড্রোনস, যেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 3 উইংস থাকে কিংবা তার থেকে মোর দ্যান 3 উইংস, যেটা বেসিক্যালি হচ্ছে সিনেমা বা ফিল্ম মেকিং বা কোনো ভিডিও শট, যেগুলো এখন খুব ইউটিউবাররা ইউজ করছেন। তারপরে বিভিন্ন রকম এই ওয়েডিং ফটোগ্রাফি, কী সব বলে প্রি ওয়েডিং ফটোগ্রাফি, এইসবের ক্ষেত্রে বিভিন্ন রকম শুটিংয়ের ক্ষেত্রে এটা ইউজ হয়। কারণ এটার হচ্ছে যে টেক অফ ল্যান্ডিং একটা হচ্ছে সুবিধা হয়। নেক্সট হচ্ছে এই ধরনের ড্রোন ইউজ করতে কোনো রকম কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। খুব একটা মানে যদি হাই সিকিউরিটি জোনে এই ধরনের ড্রোনগুলো ইউজ করতে হয়, একটু বেসিক পারমিশন দিলেই হয়ে যায়, বা এই ড্রোনগুলো আমরা ইজিলি ব্যাগে ক্যারি করতে পারি। এগুলো সুবিধার জন্য এই ধরনের ড্রোন দিয়ে সিনেমা শুটিং এগুলো খুব ভালো হয়। এবার হচ্ছে হাউ ড্রোনস বেনিফিট মিডিয়া অ্যান্ড ফিল্ম মেকিং। মিডিয়া অ্যান্ড ফিল্ম মেকিং এর ক্ষেত্রে, মিডিয়া নিউজ বা ফিল্ম মেকিং এর ক্ষেত্রে সত্যি একটা রেভলিউশন করেছে হচ্ছে ড্রোন। কেন? কারণ হচ্ছে প্রথমত আমি একটু পরে ভালো করে আলোচনা করবো, জাস্ট এমনি বলছি, এতে অনেকটা খরচা কমেছে। মানে এই যে একটা ধরুন হাই অল্টিটিউড থেকে একটা শট নিতে গেলে শুধুমাত্র পরিচালক তো রয়েছে তা নয়, তার সাথে আরো টেকনিশিয়ানসরা রয়েছে, তার সাথে আরো অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেখানে একটা কস্টের প্রয়োজন রয়েছে। প্লাস ধরুন পার হেড লোকগুলোকে টাকা দিতে হচ্ছে, টাইম কনজিউমিং রয়েছে। তো সব কিছু মিলিয়ে অনেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি কস্ট কাটিং বা আরো ভালো সুন্দর ভিউ নেওয়ার জন্য সব কিছুর দিক দিয়ে সুবিধা হয়েছে হচ্ছে ফিল্ম মেকিং এর ক্ষেত্রে ড্রোন সিস্টেম বা ড্রোন টেকনোলজি, হুইচ ইজ বেসিক্যালি ডিপেন্ডস অন আনম্যাচড এফিসিয়েন্সি। আনম্যাচড এফিসিয়েন্সি মানে কস্টিং প্রোডাকশন থাউজেন্ড অফ পাউন্ডস, মানে কস্টিং প্রোডাকশন এত বেশি একটা সময় ছিল একটা সিনেমা বানাতে। প্রথমত অনেক টাইম লাগতো, দ্বিতীয়ত যেটা হতো এগুলো যেহেতু অনেকটা ওয়েদার ফ্রেন্ডলি হয়, তো সেক্ষেত্রে আমাদের ওয়েদারের জন্য অনেক সময় বসে থাকতে হতো যে কখন এই ওয়েদারটা আসবে, কখন সেটা আসবে। হয়তো বৃষ্টি হলো, ন্যাচারালি হয়তো শুট বন্ধ করে দিতে হলো। এখন কিন্তু সেই ধরনের ব্যাপারগুলো অনেকটা কমানো গেছে। সো টাইমটা একটা বড় ফ্যাক্টর হয়েছে অ্যাকচুয়ালি, যেটা অনেকটা সময় যেত সেই টাইমটা
কম লাগছে। নেক্সট হাই এন্ড কন্টেন্ট ক্রিয়েশন, মানে হাই এন্ড কন্টেন্ট ক্রিয়েশন মানে যখন একটা ভালো ড্রোন যখন ইউজ করা হচ্ছে তখন কোয়ালিটি ছবি পাওয়া যাচ্ছে, কোয়ালিটি ভিডিও বানানো যাচ্ছে। তো সেটার মাধ্যমে যারা বেসিক্যালি এটা শর্ট ফিল্ম যারা তৈরি করে তাদের জন্য খুব ভালো, কারণ এখন এই শর্ট ফিল্ম তৈরি করার একটা ব্যাপার থেকেছে, মানে সবাই শর্ট ফিল্ম কম্পিটিশনে যাচ্ছে বা সেই ধরনের ছোট 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 5-10 মিনিটের যে ফিল্মগুলো হচ্ছে সেগুলো খুব ভালো ড্রোনের মাধ্যমে হয়। কস্ট এফেক্টিভ সিনেমাটোগ্রাফি, যেটা বললাম যে এই হেলিকপ্টার ট্রেনস এইগুলো যে ইউজ করার জন্য যে একটা বিশাল কস্ট লাগতো একটা হেলিকপ্টারকে রেঞ্জ নেওয়া, তার পিছনে আরও 4-5টা মানুষ, তো সেইগুলো সবটা হচ্ছে এই কস্টটাকে কস্ট কাটিং করা গেছে। এবং ড্রোনটা বেসিক্যালি ইউজ হয়েছে শর্ট ফিল্মের ক্ষেত্রে, বড় ফিল্মের ক্ষেত্রেও যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে একটা পার্টিকুলার হয়তো কোনো একটা এরিয়ার ভিউ, কোনো একটা এরিয়ার ভিডিওগ্রাফি, এগুলোর জন্য। নেক্সট পপুলার টুল ইন দ্য ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে 2010 বক্স অফিস। এটা অ্যাকচুয়ালি ডেটাটা আমি নিয়েছি, আমি যেটা বেসিক্যালি ভালো জানি না, জেমস বন্ডের কিছু একটা সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছিল, যেখান থেকে মানে ওই ধরনের একটা সিনেমাকে বা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা হয়েছিল 2010-এ, যেটা হয়েছিল ড্রোন টেকনোলজিকে ইউজ করে। Broad versatility, drones can easily navigate tight spaces, flying low to the ground and soar, offering greater control and precision the traditional method. মানে আমরা যে ট্র্যাডিশনাল মেথডটাকে ইউজ করে যে সিনেমা বানাতাম বা ফিল্ম তৈরি করতাম সেইটাকে ভাঙা গেছে। এবং যেটা হতো যে কোনো সময় ধরুন একটা সিনেমার শুটিং হচ্ছে যেখানে হয়তো 50-60 জন লোক ভিড় করতো, এখন সেটাও অনেকটা কমানো গেছে, মানে অনেক লোকের এনগেজমেন্টটা কমানো গেছে। সাস্টেনেবল ফিল্মিং, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, যেটা বললাম যে কোনো হেলিকপ্টার বা প্লেন ইউজ করার ক্ষেত্রে, বিশেষত হেলিকপ্টারের ক্ষেত্রে, কারণ হেলিকপ্টার যেমন খুব শর্ট ডিস্টেন্সকে খুব সুন্দর কভার করে, আবার অ্যাট দ্য সেম টাইম খুব রিস্কি একটা জার্নি থাকে, সেখানে দাঁড়িয়ে একটা হেলিকপ্টারকে একটা জায়গাতে দাঁড় করিয়ে মুভ করিয়ে সেই যে শটগুলো নেওয়া, সেটাও অনেকাংশে একটা বিপদজনক বা রিস্ক ফ্যাক্টর ছিল, যেটাকে অ্যাভয়েড করা গেছে। বেস্ট ড্রোন ফর ফিল্ম মেকিং, যেটা হচ্ছে মূলত DJI Mavic 4 Pro ইউজ হয়, অ্যান্টিগ্র্যাভিটি AI ইউজ হয়, বাকি এগুলো হয়। আচ্ছা, যেহেতু আজকে এমপি বিড়লা প্ল্যানেটারিয়ামে এসেছেন, এমপি বিড়লা প্ল্যানেটারিয়াম আর খোলা মন দুটো মানে একসঙ্গে প্রোগ্রামটি অর্গানাইজ করছে। প্রথমত খোলা মনের দাদাকে আমার অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আর আমাদের প্ল্যানেটেরিয়াম সম্পর্কে, মানে আপনাদের কাছে প্ল্যানেটেরিয়াম মানে হচ্ছে শুধুমাত্র প্ল্যানেটেরিয়াম শো, মানে যেটা আমাদের তারামণ্ডলে সকাল দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি হয়, কিন্তু অ্যাকচুয়ালি তার বাইরেও কিছু কিছু কাজ হয়। জাস্ট একটু ছোট করে বলছি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন বা আপনাদের ছেলে মেয়েদের যদি ভবিষ্যতে কোনো কাজে আসতে পারি আমরা, তাহলে আমাদেরও ভালো লাগবে। সেটা হচ্ছে এমপি বিড়লা তারামণ্ডলে আমাদের শো হয়, কসমিক কালেকশন আর এক্সপ্লোর, দুটো শো হয়। বিশেষত এক্সপ্লোর শোটা ভীষণই ভালো, কসমিক কালেকশনটা হলে একটা জেনারেল অ্যাস্ট্রোনমির ওপর একটা ভালো নলেজ তৈরি হবে বা ইন্টারেস্ট হবে বাচ্চাদের বা যে কোনো মানুষেরই ভালো লাগবে। এক্সপ্লোরটা আরেকটু ডেপথে গিয়ে করা হয়, যেটা বিভিন্ন ল থিওরির ওপর ভিত্তি করে। তাছাড়া আমাদের এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে একটা ফ্রি ইভিনিং কোর্স অর্গানাইজ করা হয় উইকলি বেসিসে, উইকলি একদিন করে। যাদের জ্যোতির্বিজ্ঞানের ওপর ইন্টারেস্ট আছেন তারা আসবেন, ওটা টোটালি ফ্রি অফ কস্টে করা হয়। তো ভীষণ ভালো একটি কোর্স, যেখান থেকে অনেক কিছু সম্পর্কে জানা যায়, যেটার জন্য কোনো এজ, মানে এজ ইজ নো বার, কোনো কিছু কোয়ালিফিকেশন কিছুই লাগে না, যে কোনো কেউ যার ইন্টারেস্ট আছে সে আসতে পারেন। এছাড়া আমাদের একটা পিজি ডিপ্লোমা কোর্স হয়, যেটা বেসিক্যালি অ্যাস্ট্রোনমি অ্যান্ড প্ল্যানেটেরিয়াম সায়েন্সেসের উপর, হুইচ ইজ বেসিক্যালি অ্যাপ্রুভড বাই DSIR। তো এই পিজি ডিপ্লোমা কোর্সটি 1 বছর ধরে হয়, মোটামুটি উইকলি রোজই ক্লাস থাকে, সন্ধেবেলায় থাকে, যেটার জন্য সায়েন্স গ্র্যাজুয়েট যারা থাকে তারাই আসতে পারেন, সেটার ক্ষেত্রেও কোনো বয়স ফ্যাক্টর নয়। তো আমার মনে হয় যে আপনারা তো শুনলেন, বাকিদেরও একটু কনভে করে দেবেন বাড়িতে, যদি ছেলেমেয়েরা কেউ ইন্টারেস্টেড থাকে। এগুলোই আমি এখানে লিখেছি।
এছাড়া আমাদের এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম মানে এমপি বিড়লা গ্রুপ থেকে প্রতি বছর বিভিন্ন ধরনের যারা খুব ভালো কাজ করছেন অ্যাস্ট্রোনমির ওপর তাদেরকে পুরস্কৃত করা হয়। এমপি বিড়লা অ্যাওয়ার্ড, যেখানে এপিজে আব্দুল কালাম নিয়েছেন, জয়ন্ত বিষ্ণু নার্লিকার, অশোক সেন, যাদের নাম আপনারা সবসময়তেই খুবই পরিচিতের মধ্যে পাবেন। আমাদের এই বছর প্রফেসর ঈশান গুপ্তা, যিনি হচ্ছেন জিএমআইটির কর্ণধার, উনি পেয়েছেন আর কি এই বছরে 2025-এ। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে রিগার্ডিং ড্রোন আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা অন্য কিছু নিয়েও জিজ্ঞেস থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আচ্ছা ম্যাডাম, বলছি যে ড্রোন ব্যবহারে অনেক সময় তো মানুষের প্রাইভেসির উপর মানে হস্তক্ষেপ করতে পারে। না, এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, প্রাইভেসির উপর হচ্ছে বলতে, ধরুন আপনার বাড়ির চারপাশে কেউ একটা ড্রোন ইউজ করছে, তো তখন আপনি কমপ্লেন করতে পারেন, সেটা অবশ্যই ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে যেগুলো বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে যে ড্রোন, যে কোনো টেকনোলজিরই তো অপব্যবহারের একটা অ্যাঙ্গেল তো থাকেই। হ্যাঁ, বন্দুক বের করেছি চোর মারার জন্য, তা আপনি সেটা দিয়ে আবার আমাকেও মেরে দিতে পারেন। একদম তাই। বিজ্ঞানের সুফলতা কুফলতা আমরা বেশি ছোটবেলা থেকেই পড়ে আসছি, বা একদম ঠিক। বিজ্ঞান যত এগিয়েছে তার সুফলটা যেমন রয়েছে, কুফলতা রয়েছে, সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু উনি এত সুন্দরভাবে ওনার বিষয়টি তুলে ধরেছেন, এবং আজকে যারা অতিথি প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অত্যন্ত গুণী, এবং তাদের বক্তব্য আমাদের সত্যিই সমৃদ্ধ করছে। আমার ভীষণ ভালো লাগছে যে আজকে একটা বছরের প্রথম দিন। আমরা সাধারণত চাই এই দিনটা হই হই করে হই হুল্লোড়ের মধ্যে কাটাতে, কিন্তু আজকে যারা প্রেক্ষাগৃহে দিয়ে এসেছেন এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনবেন বলে তাদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ডেকে নেবো আবারও স্যারকে, আমাদের এই কি বলবো তারামণ্ডলের কিউরেটর সায়েন্টিস্ট মাননীয় শুভব্রত দত্ত মহাশয়কে, ওনার কাছে শুনি, যিনি দীর্ঘ বছর ধরে শুধুমাত্র এই বিষয়টিকে নিয়েই এগিয়ে চলেছেন। স্যার প্লিজ। আমার আগে অনেকজন বলেছেন, আমি আপনাদের মতন এবং পরেও কয়েকজন বলবেন তাদের মতন সুবক্তা নই বলে আগেই আমি মাপ চেয়ে নিচ্ছি। আমাদের এমপি বিড়লা তারামণ্ডলের মেন ওয়ার্কিং মটোই হচ্ছে সায়েন্স পপুলারাইজেশন, বিজ্ঞানকে আরো জনসাধারণের কাছে নিয়ে যাওয়া, উইথ স্পেশাল এমফাসিস টু অ্যাস্ট্রোনমি। বাংলা বিষয়েই বলছি, কোনো ভাষাতেই পারদর্শী খুব একটা নই তাই। তো এই অ্যাস্ট্রোনমি পপুলারাইজেশনের সঙ্গে অন্ধবিশ্বাস, কুসংস্কার ইত্যাদি নির্মূলন, এটা একটা অ্যাঙ্গেল। এরাডিকেশন অফ সুপারস্টিশন ইন সোসাইটি, ইনকালকেশন অফ সায়েন্টিফিক টেম্পার। তো বাংলা সাহিত্যের এই বিশেষ ধারা, এই সাহিত্যের এই বিশেষ দিকটা নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে। তো বাংলা ভাষায় প্রথম পপুলার সায়েন্স প্রবন্ধ লিখেছেন, এখন অব্দি তা জানা গেছে, এবং সম্ভবত সেটাই, তার চেয়ে পুরোনো আর কোথায় হতে পারে না, অক্ষয় কুমার দত্ত। লাইফ স্প্যান হচ্ছে 1820 থেকে 1886। বইয়ের নাম বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। তখনকার বাংলা ভাষা অনুযায়ী বইয়ের নাম ওরকম হতে পারে। তো this is to be remembered that this is the first book published in all of Asia on popular science, বাংলা ভাষাতেই। বইয়ের পাবলিকেশন ডেট 1853, আজ থেকে প্রায় 250 বছর আগে। আর তার মধ্যে অনেকগুলি প্রবন্ধ, বেশিরভাগ প্রবন্ধই 1851 থেকে 52 মধ্যে লেখা হয়েছিল। প্রায় 250 বছর আগে পপুলার সায়েন্স হ্যাড স্টার্টেড ইন বাংলা সাহিত্য। এখানে একটা অ্যাডেন্ডাম, আজকের এটার সঙ্গে খুব একটা
ডাইরেক্টলি কানেকশন নেই। সেটা হচ্ছে যে বাংলার ভারতেরও প্রথম টেলিস্কোপিক অ্যাস্ট্রোনমার রাধা গোবিন্দ চন্দ্র, অনেকের নাম শুনেছেন, শুরু করেন অ্যামাচার অ্যাস্ট্রোনমার হিসেবে, পরে প্রফেশনাল অ্যাস্ট্রোনমার। রাধা গোবিন্দ চন্দ্র অ্যাস্ট্রোনমিতে ইন্সপায়ার্ড হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন এই অক্ষয় কুমার দত্তর একটি প্রবন্ধ পড়েই, যেটা ওনার স্কুলের টেক্সট বইতে ছিল। এরপরে আসি বাংলা ভাষার জায়ান্ট একজন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র প্রচুর উপন্যাসে জ্যোতিষ অ্যাস্ট্রোলজির ডাইরেক্ট মেনশন আছে। প্রচুর বলবো না, কোথায় সম্ভবত সবই। তো উদাহরণ হিসেবে আমি বলতে পারি কয়েকটি কথা। আসলে বঙ্কিমচন্দ্রর বাবার জীবনে বা বাবার যুবাকালে তিনি যখন উড়িষ্যায় ছিলেন, মানে বঙ্কিমচন্দ্রর বাবা উড়িষ্যায় ছিলেন সেই সময় একবার তখনকার ওনার কিছু অসুখের জন্য ডাক্তার কবিরাজরা ইত্যাদি বলে দিয়েছিলেন উনি মারাই গেছেন। তো ওনাকে দাবা করার জন্য যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় এক সন্ন্যাসী নাকি এসে বলেছিলেন যে না, এখনো বেঁচে আছে, সবকে এখনো দাওয়া করা হবে না। তো সেই সন্ন্যাসীর দয়ায় যেহেতু বেঁচে গেছিলেন বঙ্কিমচন্দ্রর বাবা, ওনার পুরো পরিবারে বঙ্কিমচন্দ্র ইনক্লুডেড সবারই দৈবিক এবং জ্যোতিষ ইত্যাদির ওপরে অতিরিক্ত বিশ্বাস জন্মেছিল। সেইটার একটা তার ব্যাকগ্রাউন্ড। তো বঙ্কিমচন্দ্রর লেখায় আমরা দেখছি দুর্গেশ নন্দিনী 1866, সেখানে লেখা আছে এক জ্যোতিষী পারদর্শী সন্ন্যাসী সাক্ষাৎ পাওয়া যায়। তিনি গণনা করে বলেন যে মোগল সেনাপতি হইতে তিলোত্তমার মহৎ অবস্থা। তাই হয় মৃণালিনী 1869, সেখানেও জ্যোতিষ সন্ন্যাসীর উল্লেখ আছে। রাজসিংহ 1882, জ্যোতিষী গণনা ইত্যাদি ভালো রকম উল্লেখ আছে। সীতারাম উল্লেখ আছে। আমি একটি কোটেশন করছি যুগলঙ্গরীয় থেকে, 1874 লেখা। জ্যোতিষী গণনা করিয়া দেখিলাম যে তুমি যে কল্পনা করিয়াছ তাহা কর্তব্য নহে। হিরণময়ী তুল্য সোনার পুত্তলিকে কখনো চিরবৈধব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না। তাহার বিবাহ হইলে ভয়ানক বিপদ। তারা চিরবৈধব্য ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি। তবে 5 বৎসর পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে, তবে এই গ্রহ হইতে যাহাতে নিষ্কৃতি হইতে পারে তাহার বিধান আমি করিতে পারি। বক্তব্য এই যে জ্যোতিষে অগাধ বিশ্বাস, জ্যোতিষীর উপরে বিশ্বাস এবং জ্যোতিষীর গণনা দ্বারা কুপ্রভাব, গ্রহের কুপ্রভাব ইত্যাদি কাটানো সম্ভব, তাতেও বিশ্বাস। এই মানুষটির পরে মেন্টাল চেঞ্জ, মানসিক পরিবর্তন হয় সম্পূর্ণ, প্রায় 180 ডিগ্রি। তো তার পেছনে একটি কাহিনী আছে, ছোট করে বলছি, করুণ কাহিনী ওনার ব্যক্তিগত জীবনে। ওনার 3 কন্যা। ছোট কন্যা যিনি উৎপল কুমার, তাকে পলা বলে ডাকা হতো সেই সময়, ডাক নাম। তার বিয়ে দেওয়ার সময় যখন বঙ্কিমচন্দ্র পাত্র খুঁজে পেলেন ইত্যাদি, নিজের পোস্টে বিচার করলেন মেয়ের এবং সেই হবু জামাইয়ের। রাজ্যটা ওনার ধারণা হয়েছিল। তো পরে আরেকজন প্রফেশনাল জ্যোতিষীকে দিয়েও তিনি কোষ্ঠী বিচার করিয়ে দেখলেন যে তার জ্যোতিষের গণনা নির্ভুল, এই বিয়ে অত্যন্ত সুখকর বিয়ে হবে ইত্যাদি। বিয়ে দেওয়া হলো। ধুমধামে মেয়ের বিয়ে দিলেন বঙ্কিম। তারপরে কিছুদিন নিশ্চিন্ত থাকা অবকাশ আর রইল না, কেননা ধীরে ধীরে প্রকাশ পেতে আরম্ভ করলো জামাইয়ের আসল স্বরূপ। দেখা গেল যতীন চক্রবর্তী বলি। যতীন লোকটি আসলে একদম বখাটে, মদ্যপ, লম্পট, গিরিশ ঘোষের নাটকের দলে নিত্য যাতায়াত, বাকিগুলো আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আরো খারাপ অবস্থা হয়। মেয়েটি, মানে বঙ্কিমচন্দ্রর মেয়ে, যতীনের স্ত্রী, পণের কারণে মারধর খেতে আরম্ভ করে। তারপরে আরো অত্যাচার বাড়ে এবং তারপরে যতীনের এক ডাক্তার বন্ধু তাকে গুল বুঝিয়ে বিষ খাওয়ায় এবং তারপরে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েও দেওয়া হয়। ব্যাপারটা পোস্টমর্টম হয়, বিষ ধরা পড়ে, কোর্টে যায় ইত্যাদি। তো
এই 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 করুণ অবস্থা বঙ্কিমের মতবাদই বলবো সম্পূর্ণ বদলে ফেলতে পেরেছিল। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এটি। শেষ জীবনে উনি চিঠি লিখছেন ওনার এক ভাইপোর নাম জ্যোতিষচন্দ্র। চিঠিতে কোটেশন, জ্যোতিষ শাস্ত্রের গণনার উপর কিছুমাত্র বিশ্বাস করিবে না, আমি উহার অনেক পরীক্ষা করিয়া এক্ষণে উহাতে বিশ্বাস পরিত্যাগ করিতেছি। বঙ্কিমের মেন্টাল পরিবর্তন বিকজ অফ পার্সোনাল ট্র্যাজেডি, এটাও আমাদের জানতে হবে, মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র কিন্তু শুধুমাত্র ওনার উপন্যাস বা ইত্যাদিতে জ্যোতিষের মেনশন ছাড়াও বঙ্কিমচন্দ্রও কিন্তু পপুলার সায়েন্স কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। বইয়ের নাম বিজ্ঞান রহস্য, বঙ্গদর্শন ম্যাগাজিনে 1872 থেকে 75 অব্দি বেরিয়েছিল, রাখা আছে। আমি আর সেখান থেকে আর করছি না, সময় আর কম হবে, বেড়ে যাবে। কয়েকজনের কোথায় তারা আছে বুঝতে পারছি। এরপরে আরেকজন, তিনিও জানেন বাংলা সাহিত্যের, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, লাইফস্টাইল 1864-1919। ওনার লেখা একটি বই থেকে কোট করছি, জিজ্ঞাসা 1903। আমি আবার বলছি 1903, আজ থেকে 100 বছর আগে লেখা। প্রবন্ধের নাম ফলিত জ্যোতিষ। কোটেশন যে অংশটা দিচ্ছি তার আগে হচ্ছে যে জ্যোতিষীদের সম্বন্ধে কথা হচ্ছে, যে যদি আপনার কেউ জ্যোতিষীকে প্রশ্ন করা যদি হয় যে আপনাদের গণনার পদ্ধতি কি, কেন মেলে বা কেন মেলে না ইত্যাদি, তো সেই এবং যখনই তাহাদিগকে, এখানে তাহাদিগকে মানে জ্যোতিষীদের, যখনই জ্যোতিষীদের প্রমাণ আনিতে বলা হয় তখনই তাহারা প্রমাণের বদলে ধর্মোপদেশ ও নীতিকথা শোনাইতে প্রবৃত্ত হন। তাহারা তর্ক করিতে বসিবেন, রামচন্দ্র খাঁয়ের পুত্র জন্মকালে বুধ গ্রহ যদি কর্কট রাশিতে প্রবেশ করিয়াছিল, তখন সেই পুত্র ভাবিক কালে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের রাজা হইবেন, তাতে আর বিস্ময়ের কথা কি? ইহা অসম্ভব কি রূপে? বিশেষত যখন স্পষ্টই দেখা যাইছে যে প্রত্যহ সূর্যোদয় হইবা মাত্র বাকি সব রব করিতে থাকে। সুতরাং বৎসর দেখিয়া শিখেছি, সূর্যদেব বিষুব সংক্রমণ করিবা মাত্র দিন রাত্রি সমান হইয়া যায়। তখন শুক্র শনি সঙ্গম ঘটিলেই সাইবেরিয়াতে ভূমিকম্প ঘটিল, ইহাতে বিচিত্র। তো বোঝাই যাচ্ছে ব্যঙ্গ করছে বেশি, শ্লেষ, কস্টিক সার্কাসম। তো এই ধরনের কস্টিক সার্কাসম অত্যন্ত হাই লেভেল পার্সোনাল কনভিকশন বলেই এই জিনিস কলম দিয়ে বেরোনো সম্ভব। এটা আবারও বলছি, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 100 বছর আগে এই জিনিস লিখছেন, কতটা পার্সোনাল কনভিকশন সেই সময় ছিল। অথচ আমার আগে এক বক্তা বললেন যে এখনো আমাদের খবর কাগজে প্রতি রবিবার বেরোয়, আপনার যদি অগাস্ট মাসে জন্ম হয়ে থাকে তাহলে আপনার আগামীকালই লটারির টিকিট কেনা উচিত ইত্যাদি। পরে আসছি আমি তার পরের যুগ, প্রায় মডার্ন যুগ, সুকুমার রায় 1887 থেকে 1923, অল্প বয়সে মারা গেছে। সুকুমার রায় সম্বন্ধে আরেকটি কথা বলা, যে সুকুমার রায় অনেকে হয়তো জানেন অত্যন্ত ভালো ফটোগ্রাফার ছিলেন, ভালো এবং ইন্টারেস্টেড ফটোগ্রাফার ছিলেন। এছাড়া উনি অত্যন্ত ভালো অ্যাস্ট্রোনমার ছিলেন, অ্যামেচার অ্যাস্ট্রোনমার ছিলেন। উনি কোথাও যাওয়ার আগে ওনার আগে টেলিস্কোপ প্যাক করা হতো, তারপরে ওনার নিজের জামা কাপড় প্যাক করা হতো। তো ওনার টেলিস্কোপ না নিয়ে উনি কোথাও নড়তেন না। 1900 আমার ধারণা ফলে অনেকেই বোধহয় 1986-তে যে হ্যালিস কমেট এসেছিল সেটা দেখেছেন। তার আগে 1910-এ এসেছিল। তো 1910-এর হ্যালিস কমেট, যখন হ্যালিস কমেট এসেছিল সারা পৃথিবী জুড়ে কাগজে অনেক লেখালেখি ইত্যাদি কৌতূহল, বিজ্ঞানীদের এবং সাধারণ মানুষের কৌতূহল। হ্যালিস কমেট দেখে সুকুমার রায় ঝালাপালাতে লিখছেন, ওনার নাটক ঝালাপালায়। সেখান থেকে নাটক কোট করা কঠিন, আমি তো আপনাদের মতন শিল্পী নই। তো যাই হোক, এবারে গরমটা কেমন টের পাচ্ছ বলো দেখি। গরম বলে গরম, আগুন লাগে কোথায়। আমাদের বেড়ালটা স্বর্গীয় হয়ে মারা গেছে, এসব বোধহয় ওই ধূমকেতুর জন্য। হ্যাঁ, সেদিন আমাদের ওখানে ধূমকেতু ন্যাচ দেখা গেছিল। কার ন্যাচ কে জানে। ধূমকেতুটা এসে কি কাণ্ডই যা করলো, ঝড় বৃষ্টি ভূমিকম্প প্লেগ দুর্ভিক্ষ বেরি পানের পোকা এলাহাবাদ এক্সিবিশন, সবই ভূমিকম্প, সবই ধূমকেতুর জন্য। তো সম্ভবত এটা 1910-এর হ্যারিস ধূমকেতু দেখার পরেই লেখা হয়েছে।
পাবলিশ যদিও তারও পরে হয়েছে, ওনার মৃত্যুরও পরে হয়েছে, 1923-এরও পরে 24 বা 25 সালে পাবলিশ হয়েছিল, কিন্তু লেখা যে ওই সময় হয়েছে বোঝা যাচ্ছে। এটাও যে খানিকটা ব্যঙ্গ সেটাও বোঝা যায়, যদি না বোঝা যায় তার জন্য আবার বলি যে সুকুমার রায়ও কিছু বিজ্ঞানের প্রবন্ধ লিখেছিলেন। ওনার পুরো পুরো সংকলনের মধ্যে আছে। একটি প্রবন্ধ থেকে কিছুটা পড়ে শোনাচ্ছি। প্রবন্ধের নাম প্রলয়ের ভয়। ধূমকেতুগুলো যদি মাঝে মাঝে একাধটা না এসে ওই চন্দ্র সূর্যের মতন নিতান্ত সাধারণ জিনিস হতো, তবে তাদের ওই ঝাপসা ঝাঁটার মতন চেহারা দেখে ভয় পাবার কোনো কারণই থাকতো না। কিন্তু তারা কিনা হঠাৎ করে এমন কোনো খবর না দিয়ে আসে, তাই মানুষের কাছে তাদের এত খ্যাতি। পৃথিবীর প্রায় সকল দেশের লোকই ধূমকেতুকে কিছু একটা অলক্ষণ বা উৎপাত বলে মনে করেন। ধূমকেতু যখন আসে তখন যার যা কিছু বিপদ আপদ সবার জন্য ওই ধূমকেতুকেই লোকে দায়ী করেছে। সুকুমার রায় 1910-এর ধূমকেতু দেখে লিখছে। সুকুমার রায়ের আরো স্ট্রং একটি লেখা তার ওই একই প্রবন্ধ সংকলনের মধ্যেই আছে, আষাঢ়ে জ্যোতিষ। নামেই বুঝতে পারছেন জ্যোতিষের বিরুদ্ধে বলছেন, আষাঢ়ে জ্যোতিষ। তার প্রথম কটি লাইন এরকম: মানুষের বিদ্যায় যেখানে কুলায় না, কল্পনা সেখানে অভাব কুলাইয়া লয়। প্রাচীনকালের মানুষ যারা চন্দ্র সূর্য মেঘ বৃষ্টি আগুন বিদ্যুৎ ইত্যাদি দেখিয়া অবাক হইত, অথচ কোনো ঘটনার কারণ খুঁজিয়া পাইত না, কোনো কিছুর মর্ম বুঝিত না, তাহারা এইসব ব্যাপার সম্বন্ধে নানা রকম কল্পনা করিতে ছাড়ে নাই। আজকেও সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক। শেষ করার আগে আরেকটি জায়গা থেকে না পড়লেই নয়। বিশ্ব পরিচয় 1937-এ লেখা, 1937-এ ছাপা। এটা মনে রাখতে হবে, বইটি রবীন্দ্রনাথ ডেডিকেট করেছিলেন সত্যেন বোসকে। সত্যেন বোস তখন তো বটেই বিখ্যাত বিজ্ঞানী, নিজে নোবেল পাননি। সত্যেন বোসের কাজের উপরে কাজ করে আন্দাজ 18টা নোবেল এখন অব্দি পাওয়া হয়েছে এবং আরো হবে ভবিষ্যতে। তো সত্যেন বোসকে পপুলার সায়েন্সের বই ডেডিকেট করছেন রবীন্দ্রনাথ। প্রবন্ধ খণ্ড, বইটা 3টে খণ্ডতে আছে। খণ্ডর নাম গ্রহলোক। ধূমকেতু শব্দের মানে ধোঁয়ার নিশান। ওর চেহারা দেখে নামটার উৎপত্তি। গোল মুন্ড আর তার পেছনে উঠছে উজ্জ্বল একটা লম্বা পুচ্ছ। সাধারণত এই হলো ওর আকার। এই পুচ্ছটা অতি সূক্ষ্ম বাষ্পের। এবারে নোটিস করুন, এত সূক্ষ্ম যে কখনো কখনো তাহাকে মারিয়াও গিয়াছে পৃথিবী, তবু সেটা অনুভব করতে পারিনি আমরা। ধূমকেতুর ডাস্টেলের ভেতর দিয়ে পৃথিবী গলে বেরিয়ে যাচ্ছে, সেটাকে ব্যবহার করা হলো যে আমরা মারিয়ে যাচ্ছি। শব্দটার মধ্যে যে তাচ্ছিল্যটা আছে, অর্থাৎ ওটাতে আমার কোনো ক্ষতি বা পৃথিবীরও কোনো ক্ষতি হয় না, বা সাইবেরিয়াতে ভূমিকম্প হয় না। আমাদের আজকের সেমিনারের টপিকের মধ্যে সিনেমাও আছে। সাহিত্যই কম জানি, সিনেমা আরো কম জানি, তবুও খুঁজে পেতে, এবং ছোটবেলা থেকে একটি গান শুনতাম এবং গানের অ্যাস্ট্রোনমিক্যাল ভুলটা আমার কানে লাগতো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে 1957-এর পৃথিবী আমারে চায় বলে একটি সিনেমার গান, খুব পপুলার গান, বিখ্যাত গান। নিশিরাত, নিশুতি রাত, নিশীথ রাত, কান্ডারি বসে আছে। নিশিরাত গভীর রাত। বাঁকা চাঁদ মানে সিকল মুন, ক্রিসেন্ট মুন, হয় অমাবস্যার কদিন আগে বা অমাবস্যার কদিন পর, ঈদের চাঁদ, সরু চাঁদ। অ্যাস্ট্রোনমিক্যালি ইম্পসিবল। গভীর রাতে কাস্তের মতন চাঁদ হয় না, হতে পারে না। ওই রকম সরু বাঁকা চাঁদ হওয়া সম্ভব একমাত্র পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাওয়ার পরে, আর নয়তো পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগে। নিশি রাতে বাঁকা চাঁদ হয় না, কিন্তু পোয়েটিক লাইসেন্স বলে একটি কথা আছে, তো লিখতেই পারেন। আরেকটি গানের কথা, এটাই আসলে আমাদের ছোটবেলায় দুর্গাপুজোর সময় এই গানটা মানে চলতো মাইকে, এবং এইটা বরঞ্চ নিশিরাতটা অতটা পপুলার গান ছিল না দুর্গাপুজোর সময় গাওয়ার জন্য, এইটা ছিল। এটা সিনেমার গান নয়, হেমন্ত মুখার্জির গান। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। তারাদের সায়েন্টিফিক্যালি অ্যাস্ট্রোনমিক্যালি কতগুলো ক্লাস আছে।
তারাদের রং হয়, তারাদের রং নানান রঙের তারা হয়, নীল হয়, হ্যাঁ হয়, নীল তারা হয়, লাল তারা হয়, অরেঞ্জ তারা হয়, সবুজ ছাড়া প্রায় সব রঙের তারা হয়, ইয়েলো হয়, সাদা হয়। তারার সারফেসের টেম্পারেচার উপর ডিপেন্ড করে তারার রং। তো ধ্রুব তারা নীল নয়, ধ্রুব তারা টেকনিক্যালি একটি ইয়েলো সুপার জায়ান্ট স্টার, ইয়েলো হোয়াইট সুপার জায়ান্ট স্টার বললে আরো ভালো হয়। তো যাই হোক, আবারও সেই কথা, পোয়েট্রিক লাইসেন্স আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা নীল না হয়েও। এই অবধি বলার ছিল, বাকি আমার পরে আরো আমরা কি কোনো বলবেন। নীল তারা পৃথিবী থেকে খালি চোখে হ্যাঁ, দেখতে পাই সাথী, চিত্রা, এগুলো নীল তারা, নীল তারা অনেকগুলি আছে। এই অবধি বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ। জিউসের কি অবস্থা, কবে থাকবে? একটা করে তো বলো আগে। নমস্কার, থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে আমরা অত্যন্ত ভালো ভালো কথা শুনলাম, ভালো বিষয়। তা আমাদের এখানে চায়ের ব্যবস্থা আছে। আরে আমাকে এত